যত তুই মানে যত তোর বয়স বাড়বে, মানে যত এক্সপিরিয়েন্স বাড়বে, তুই বুঝতে পারবি যে যেই অ্যাডভান্সড পয়েন্ট অফ ভিউ থেকে যত কোয়েশ্চেন আসে, অনেক কিছু একসাথে মিলে ঝুলে একটা খিচুড়ি করে কোয়েশ্চেন হয়। অর্থাৎ যদি তোর সমস্ত টপিকটার উপর গ্রিপ না থাকে, তুই কোয়েশ্চেন গুলো করতে পারবি না। হুম, এটা একটা। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে, যখন তুই টুয়েলভে উঠবি, টুয়েলভের মিডে বা যদি তুই আগে থেকে সিলেবাসটা শেষ করতে পারিস, তাহলে একটা খুব জরুরি জিনিস হচ্ছে যে লাস্ট 5 বছর মানে 2015 অব্দি যেই অ্যাডভান্সড যে পেপার গুলো হয়, ফুল পেপার ফুল পেপার ডাউনলোড করবি। আর যে কোনো একটা ফ্রি দিন হোক, ফ্রি দিনের টোটাল ধর 6 ঘন্টায়, সেই 6 ঘন্টার মধ্যে পুরো পেপারটা সলভ করার চেষ্টা করবি। আর দেখবি নম্বরটা কি আসে। অনেস্টলি দিবি কাইন্ডলি, মানে জাস্ট তুই ধর একটা পুরো কমপ্লিটলি মানে আইসোলেটেড ঘরে বসে জাস্ট একটা স্টপ ওয়াচ আর একটা খাতা, ব্যাস আর কিছু না। দিয়ে পুরো পুরো পেপারটা সলভ করলি। তারপর তুই দেখলি যে তোর নম্বর কি আসছে। যে তুই ইন্টারনেটে সার্চ করবি যে এই ইয়ারে এই মার্কস অনুযায়ী মার্কস ভার্সেস র্যাঙ্কটা কি। সেই র্যাঙ্ক অনুযায়ী তুই বুঝতে পারবি যে মোরালেস তোর র্যাঙ্কটা কি আশা করবি। ধর ইউজুয়ালি ধর আমি 2020 কথাই বলছি, মানে আমাদের আগের বছরে। তো সেটায় ধর 500 র্যাঙ্কের জন্য মোটামুটি ছিল 396 হয়েছে, আমার মোরালেস 400। বাট 2019টা যদি বলি, 2019-এ 372 একটা এক্সাম হয়েছিল। 372-তে অ্যারাউন্ড 227 পেলে 500 র্যাঙ্ক, 252 পেলে 230 র্যাঙ্ক, 100-এ আসার জন্য অ্যারাউন্ড 275 এর। আর এই মানে এই পার্সেন্টেজ অনুযায়ী মোরালেস ফুলস। তো এইগুলো তো ইম্পর্টেন্ট মেট্রিক্স। আর যদি কেউ যদি কারোর ইচ্ছা হয় যে আমি আহ, আমি কেইপিএ এর জন্য প্রিপেয়ার করবো, বা পার্টিকুলারলি আমি যেমন পার্টিকুলারলি অলিম্পিয়াডের জন্য প্রিপেয়ার করেছিলাম, হ্যাঁ, সেটা যদি কারো করতে চেষ্টা হয়, তাহলে যদি 11-এ যদি কেউ ক্লাস 11-এ, মানে তোরা এখন 11-এর মধ্যে সবে জয়েন করেছিস, তো তোদের তোদের হয়তো তোদের অলিম্পিয়াডটা অ্যারাউন্ড কি বলবো around ডিসেম্বর কিংবা জানুয়ারিতে হবে, প্যান্ডেমিকের মধ্যে অবশ্য। তো সেটার জন্য আমি যখন 11-এ ফিজিক্স অলিম্পিয়াডটা দিয়েছি, আমার ভালো হয়নি। কারণটা ছিল যে আমার আহ, সমস্ত টপিক গুলো ইকুয়ালি ভালোভাবে প্র্যাকটিস হয়নি। হ্যাঁ, তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে প্র্যাকটিস যদি তুই না করিস, তো যদি আমার সমস্ত টপিক গুলো পড়া ছিল ক্লাস 11 আর 12, কিন্তু প্র্যাকটিস ছিল না বলে আমি এক্সামে মানে ওই টপিক গুলো নিয়ে, যখন অলিম্পিয়াড ইজ নট এ জোক, হ্যাঁ, তো এনএসসিপিটা, বাট এনএসসিপি আইএনপিএইচ কোনোটাই জোক না, তো সেগুলো আমার ওই ওই প্রবলেম গুলো অনুযায়ী আমার মানে পার্টিকুলারলি যে টপিক গুলো আমার ভালো লাগতো না, ধর ধর ওয়েভ অপটিক্স আমার তেমন ভালো লাগতো না, কিংবা জিওমেট্রিক্যাল অপটিক্স, মডার্ন ফিজিক্স, ওগুলো আমার তখনও তেমন ভালোভাবে পড়ানো আমার পড়া হয়েছিল, কিন্তু আমার প্র্যাকটিস ওইগুলো কোয়েশ্চেন গুলো আমার প্রবলেম হয়েছিল। তো সে বছর আমি ফিজিক্সটা পাইনি, জাস্ট অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডটা পেয়েছিলাম, কিন্তু সেটা আইএনএ ওটাও ক্র্যাক করে ওসিএসসি জাস্ট সিলেক্ট হয়েছে, কিন্তু সে তো প্যান্ডেমিকে ক্যান্সেল হয়ে গেছে। তো তারপরে যেটা আমি বুঝলাম যে পুরো সমস্ত প্র্যাকটিসের ইম্পর্টেন্সটা কি, সেটা তখন বোঝা যায়। তো আমি যখন 12-এ উঠলাম, আমি কি করলাম, এই টেস্ট সিরিজ গুলো এনরোল করে সমস্ত ওই অ্যালেনের মেটেরিয়াল গুলো কিনেছিলাম ওই ফার্স্ট ইয়ারে। আমি বলবো যে অ্যালেনের ডিএলপিটা না কিনে তুই অ্যালেন ক্লাসরুম যেটা, সেটা কলেজ স্ট্রিট থেকে কিনলে তো অনেক ভালো হবে, কারণ ওরা যে ডিএলপিটা যেটা বিক্রি করে ওয়েবসাইটে, সেই ডিএলপিটা বেশ মানে মোরালেস সরু কোয়ালিটির ওটা। মানে ওটা তোর ফিজি মেটেরিয়ালের মতনই, ফিজির চেয়ে ভালো না। আর আমার ফিজি ভালো লাগতো না, কারণ ওটা একটু বাজে পড়েছে। ফিজি ক্লাস অ্যাটেন্ড করতাম। জানি না, পরের বছর আমি এটা করলাম, মানে এবছর মানে 2020-তে এটা আমি করলাম যে সমস্ত টপিক গুলো খুব ডিপলি প্র্যাকটিস করেছিলাম। হ্যাঁ, তারপরে তো একটু 2-3 মাসের জন্য পিছিয়ে গেছিল অলিম্পিয়াড, তো সেটাও সুবিধা হয়েছে। তো সেটাই আমি এনএসসিটা দুটোই ক্লিয়ার করেছি এই বছর, আর ফাইনালি ফিজিক্স ও সিএসসিটাও সিলেক্টেড হয়েছিল। ওকে। কিন্তু অলিম্পিয়াড এই যে যারা, যেটা আমি বলছি যে ধর কারোর যদি আইএনপিএইচও পাশ করেও ফিজিক্স ওসিএসসি বা কেমিস্ট্রি ওসিএসসি তে সিলেক্ট হওয়ার চান্স, মানে আমি আমি জাস্ট ফিজিক্স ওসিএসসিটাই সিলেক্টেড হয়েছিলাম, কেমিস্ট্রি ওসিএসসিটা সিলেক্টেড হইনি। হ্যাঁ, তো এই যদি এটা হচ্ছে অনলি যদি কারোর 1 নম্বর তো সাবজেক্টের প্রতি প্রচুর প্যাশন থাকা দরকার, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে
অলিম্পিয়াড প্রোগ্রামের ইউজফুলনেসটা কি? ইট ইট লিডস টু আ গ্রেট ডেপথ ইন দ্য সাবজেক্ট বেসিক্যালি। মানে যদি তুই অলিম্পিয়াডের জন্য প্রিপেয়ার করিস আর যদি তুই স্কোর করতে পারিস ভালোভাবে, ইট মিনস দ্যাট ইউর জেই অ্যাডভান্স প্রিপারেশন ইজ গোয়িং অন ট্র্যাক। সো ইট মিনস যে মানে তুই অ্যাডভান্সে টপ 500 থেকে টপ 100 এর মধ্যে আসার তো ক্যাপাবিলিটি আছে। বুঝেছিস? তো এর জন্য মানে আমি পার্টিকুলারলি ফিজিক্স অলিম্পিয়াডটা দিয়েছিলাম কারণ আমার মানে ক্লাস লাইক ছোট বয়স থেকেই আমার ইচ্ছে ছিল যে যে কোনো একটা ওসিসি তে সিলেক্টেড হবো এই সেই। ফাইনালি ক্লাস 12 এ হলো। মানে ওই ফিজিক্স ওসিএসটা খুব মানে এন্টারটেইনিং ক্যাম্প হিসেবে মানে ইটস লাইক মানে মানে ক্যাম্প যদি তুই অ্যাটেন্ড করিস ফিজিক্স ওসিএস এ তখন তুই বুঝতে পারবি যে এখন পর্যন্ত যা শিখে এসেছিস এটা অত্যন্ত সিম্পলিস্টিক বেসিক্যালি। কিন্তু যেই অ্যাডভান্সড পার্সপেক্টিভ থেকে তোর আইএমপিএইচ টা ক্লিয়ার করা মনে হচ্ছে ঠিক আছে ইউ আর ওয়েল অন ট্র্যাক, ভেরি ওয়েল অন ট্র্যাক। এটাই। তার কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস কর। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, বল। তুমি কি কিউবিপিও এর জন্য কিছু এক্সট্রা করেছিলে এগুলো ছাড়া? দেখ দেখ, এটা একটা গল্প আছে যে আমি কেভিপিআই এর জন্য একটা তো ছিল আমাদের ইয়ে ওই আমি আকাশে পড়তাম আর ফিজিতে এনরোল করা ছিল, আকাশ আর ফিজি দুটোতে এনরোল করা ছিল, কোনো ক্লাস করতাম না। তো ওরা কিছু মক টেস্ট পাঠাবে, কাইন্ডলি ওই কেভিপিআই এর মক টেস্ট গুলো খুব সিরিয়াসলি দিস। আর পাস্ট ইয়ারের কেভিপিআই এসএ আর এসএক্স এর পেপার হয়, সেই এসএ আর এসএক্স এর পেপারটা খুব মানে রিলিজিয়াসলি সলভ করবে। স্পেশালি তোর ইয়েতে মানে আমার 11 আর 12 দুটোতেই মানে খুব ভালো কিছু হয়নি কেভিপিআই তে। মানে 11 মনে হয় 700 হয়েছিল আর 12 300 হয়েছিল rank। অতএব আমার জিনিসটা কি হয়েছিল ক্লাস 11 11 আমার প্রবলেমটা কি হয়েছিল, আমি আমি তো বায়োলজি স্টুডেন্ট নই, আমি কম্পিউটার স্টুডেন্ট। তো ওটায় বায়োলজিটা অনেক নম্বর হয়েছিল, মানে অনেক নম্বর হারিয়েছিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে যে কেমিস্ট্রিটা বিশেষ করে কেমিস্ট্রির জন্য কিছু জ্ঞান দিই, যেটা হচ্ছে যে যদি তুই এসএক্স কেভিআই এর জন্য পড়িস ইউর এনসিআরটি ইজ ইউর বাইবেল। তুই এনসিআরটিটা কেমিস্ট্রি এনসিআরটিটা কমপ্লিটলি লাইন বাই লাইন পড়তেই হবে, না হলে তোর প্রবলেমটা কি হবে, তোর কেভিআই তে পার্টিকুলারলি খুব মানে ভাটের ভাটের কোয়েশ্চেন করবে যে ধর ওই একটা টপিক আছে ধর কি বলে ওটাকে এই এক্সপেরিমেন্টস, মানে যেখানে তোর মানে ফিজিক্যাল কেমিস্ট্রি মতোই যে হ্যাঁ কোয়ালিটেটিভ কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস যেটা সেটায় কিছু ফর্মুলা লেখা থাকে, যেটা মানে সেই ফর্মুলা গুলো আমার অ্যাকচুয়ালি মনে ছিল না। তো ওই ফর্মুলা গুলো খুব জরুরি, তুই এনসিআরটি খুলে দেখবি কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস এর অর্গানিক কেমিস্ট্রি, ওখানে কয়েকটা কোয়েশ্চেন আছে ধর তোর ব্রোমিন কতটা মাস এলো, তো তার অনুযায়ী ব্রোমিনের কত পার্সেন্ট আছে ইন অর্গানিক স্যাম্পল। এই ধরনের কোয়েশ্চেন খুব জরুরি, মানে আমাদের সময় এসেছিল ওটা, তোর সময় আসার খুব বড় চান্স আছে, তো ওইগুলো ইম্পর্টেন্ট। আর ক্লাস 12 এ আমাদের একটা প্রবলেম হয়েছিল যে আমাদের ইন্টারভিউ রাউন্ড মানে খুব হালকা পাতলা ডিফারেন্সের জন্য অনেক র্যাঙ্কের ডিফারেন্স হয়েছিল, কিন্তু তাও সেটাতেই তো ওটা জানি না কি করে বাজে হয়েছে এনিওয়ে। তো তো মানে এটাই জরুরি যে তুই ফিজিক্স আর হ্যাঁ আর ফিজিক্সটার জন্য কি বলি কেভিপিআই এর জন্য তুই ফিজিক্সটা বলিস ক্লাস 11 এ অন্তত তোর মোটামুটি ক্লাস 12 এর জন্য প্রফেসর ক্লাস নিয়েছিল খুব ভালো, তাই আমার ফিজিক্স এর অঙ্কের কোনো প্রবলেম হয়নি কেভিপিআই তে দুবার দুবার। হ্যাঁ, আহ, তো ফিজিক্স এর আর অঙ্কের জন্য অঙ্কটা মানে লোকে কঠিন মনে হচ্ছে, আমার সহজই মনে হয়েছিল কারণ অঙ্কটা প্র্যাকটিস, অঙ্কটা জাস্ট যেই অ্যাডভান্স কমপ্লিট কোয়েশ্চেন ব্যাংক সলভ করলেই হয়ে যায় মোটামুটি ফিজিক্স এর। কেভিপিআই এর ফিজিক্স এর কোয়েশ্চেন মোরলেস সিম্পলিস্টিক টাইপেরই হয়। তোর ফোকাস স্যার যে ক্লাসগুলো নেবে সেখান থেকে ওই কি বলে ওই ইলেকট্রোস্ট্যাটিক্স এর পার্ট গুলো একটু 11 এর মধ্যে 11 এর মানে কেভিপিআই এক্সামে নাকি ইলেকট্রোস্ট্যাটিক্স খুব ভালো করে পড়তে হবে কারণ ওখান থেকে অনেক কোয়েশ্চেন আসে। এন্ড দ্যাটস ইট। কেভিপিআই তে বেসিক্যালি আমাদের ব্যাচের যারা সবাই যারা বায়োলজি স্টুডেন্ট তারা কেভিপিআই তে খুব ভালো করেছে। এর কারণ হচ্ছে বায়োলজি আর কেমিস্ট্রি যদি তোর আছে বা যদি তুই এগুলো তো স্ট্রং দেন ইউ আর মানে ইউ আর শিওর। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ, বল। বলছি তুমি কেভিপিওয়াই আর যেই মেন আর অ্যাডভান্সের জন্য পাস্ট ইয়ার্সের কত বছরের কোয়েশ্চেন পেপার সলভ করেছিলে, মানে কোয়েশ্চেন ব্যাংক যদি বলো। কেভিপিআই টা আমি যেটা সাজেস্ট করবো কেভিপিআই এর লাস্ট 3 বছর
তুই 2018, 19, 20টা অন্তত সলভ করে যাস। আর তোদের বয়সে তো তাহলে 21টা সলভ করেছিস 4 বছর মোটামুটি। হ্যাঁ, যেই মেন্সের পেপার আমি আমার যেই মানে জাস্ট কোয়েশ্চেন ব্যাংকই সলভ করেছিলাম, আর তার আগে আমার মানে অ্যালেনের যেসব টেস্ট পেপার ছিল সেগুলো সলভ করেছিলাম। কারণ যেই মেন্সের এত এত পেপার ওগুলো খুব ভ্যারি করে। হ্যাঁ, তো যেই মেন্সের জন্য যেটা করতে হবে যে কোনো লাস্ট 1 বছরেরই যে কোনো 1 বছর ধর 2019 ধর বা 20 ধর 2020, 2020 জানুয়ারি ধর আমি যেটা করেছিলাম জানুয়ারির যে কোনো 2020 জানুয়ারির যে কোনো 4টে শিডিউল পেপার নিয়ে কমপ্লিট সলভ করে দেখ 300 কত নম্বর আসে। ঠিক আছে, সেটা একটু তোমার এবার কথাটা এটা একটু খুব কেটে ডিফিকাল্ট যাচ্ছে, বিষয় কারণ আরেকবার বলবে? কি কেভিপিওয়াই তে লাস্ট 4 বছরের পেপার সলভ করবি। আর এর জন্য যে কোনো একটা বছরে 20 বা 2021 যে কোনো একটা একটা শিফট ধর জানুয়ারি শিফট কিংবা ফেব্রুয়ারি শিফট আমার সময় দেবে। তো যে কোনো একটা ওরকম শিফট তুই যে কোনো 4টে পেপার তুলবি, ইন্টারনেটে পেপার গুলো পাওয়া যায়। হ্যাঁ, তো ওই 4টে পেপার তুলে যেই মেন্সের লাস্ট 1-2 সপ্তাহ আগে সেই 4টে পেপার কমপ্লিট সলভ করবি, দিয়ে দেখবি যে 300-র মধ্যে কত নম্বর আসছে। কিন্তু যদি নম্বরটা যেই মেন্সের একটা প্রবলেম কি যে ওটার নম্বর দেখে তোর মানে কে নম্বর থেকে প্রিপারেশনটা খুব ভালোভাবে বোঝা যায় না। কারণ আমি এক্সাম্পল দিচ্ছি, পার্সেন্টাইল ওয়াইজ খুব ভ্যারি করে। ধর আমি আমি এবছর যে ইমেজটা দিয়েছিলাম সেটায় আমি আমি একটা ইয়েতে দিয়েছিলাম 300-তে পেয়েছিলাম 255। আর আমার একজন বন্ধু ছিল, সে 300-তে অন্য একটা শিফটে 300-তে পেয়েছিল 271। আমি ভেবেছিলাম যে তার পার্সেন্টেজ আমার একটু অনেক বেশি হবে। কিন্তু যখন মানে পার্সেন্টেজ আমি দেখলাম আমার এসে 99.95 আর তার এসে 99.93। তো অতএব পার্সেন্টাইল ওয়াইজ মানে তোর একটা যেই মেন্সের শিফটে কত মার্কস আসছে তার মধ্যে পার্সেন্টাইলটা কি আসবে এটা বোঝা একটু কঠিন। কারণ তুই খুব ভালোভাবে ডিটারমাইন করতে পারবি না, তুই খুব ভালোভাবে ডিটারমাইন করতে পারবি না যে কোয়েশ্চেন পেপারটা কত কঠিন ছিল বা কত সহজ ছিল। সেটা ওই যে যেই মেনের যে কাউন্সিল আছে তারা ডিসাইড করে। তো অতএব যেই মেন্সের জন্য আমি সাজেস্ট করবো যে আচ্ছা, তো যেই মেন্সের জন্য আমি যেটা সাজেস্ট করবো যে তুই ফার্স্ট ওই যে কোয়েশ্চেন ব্যাংক আছে তোর পেপারের চেয়ে বেশি কোয়েশ্চেনের বেশি দরকার। অর্থাৎ তুই এটা করতে পারিস যে যেই ওই আমি যে সাজেস্ট করলাম দুটো বই, এমটিজি এমটিজি এর কোয়েশ্চেন ব্যাংক মেন্স প্লাস অ্যাডভান্সড, ফিজিক্স এর অঙ্কের কেমিস্ট্রিটাও কিনতে পারিস। এই তিনটে সাবজেক্টের যেই টপিক ওয়াইজ যেই মেন্স এর যে কোয়েশ্চেন পেপার কোয়েশ্চেন গুলো আছে টপিক ওয়াইজ সমস্তগুলো সলভ কর, সেটা একটা করবি। আর যেই মেন্স এ আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি ফিজিক্সে পার্টিকুলারলি অনেক এক্সট্রা অনেক খুব মানে যেগুলো যেগুলো কি খুব শ্যালো টাইপের টপিক, মানে শ্যালো ইন দ্য সেন্স যে ক্লাস 12 লেভেলের অনুযায়ী অত্যন্ত শ্যালো, কিন্তু অ্যাকচুয়ালি অত্যন্ত ডিপ। কিন্তু জাস্ট বোর্ডের সিলেবাস আছে, ধর সেমিকন্ডাক্টর হলো, কমিউনিকেশন সিস্টেম হলো, ট্রানজিস্টর হয়ে গেল। হ্যাঁ, আর কেমিস্ট্রিটাও একটা দুটো আছে। হ্যাঁ, উম, সেই টপিক গুলো ধর এফ ব্লক হয়ে গেল, কেমিস্ট্রির কথা বলছি, এফ ব্লক হয়ে গেল। এই ধরন এই ধরনের টপিক। হ্যাঁ, এই ধরনের টপিক কি তোর জেনারেলি যারা আইআইটির জন্য পড়ে তারা এগুলো পড়ে না। কারণ এগুলোর খুব শ্যালো টপিক, যেগুলো এগুলো স্যাক্রিফাইস করে অন্য অন্য জিনিস আমি করতাম। যেটা তো প্রবলেমটা কি এগুলো পড়লে যে তুই ধর ম্যাথমেটিক্যাল রিজনিং আরেকটা হয়ে গেল। এই টপিক গুলো যদি তুই যেই মেনকে টার্গেট করছিস তাহলে এই টপিক গুলো তোর এক্সামের আগে খুব ভালো করে পড়া উচিত। হ্যাঁ, লাইক আমার মনে হয় যে আমি যখন এক্সামটা দিয়েছিলাম একটা টপিক ছিল ইয়ে সেমি কন্ডাক্টরের ওই কি বলে ওগুলোকে ওই সিগন্যাল সাইন যেগুলো, ওই সাইন গুলো। হ্যাঁ, তোর যদি কেউ কম্পিউটার পড়িস তাহলে তারা দেখবি সেমিকন্ডাক্টর ডিভাইসে লজিক গেটস যেগুলো বলে। হ্যাঁ, সেই লজিক গেটস গুলো আমি ক্লাস ওগুলো ওগুলো মনে রাখা উচিত। হ্যাঁ, ওগুলো ভুলে গেলে খুব প্রবলেম। তো জেই মেন এর জন্য এই টপিক গুলো মাস্ট। ঠিক আছে, ওকে। हेलो। হ্যাঁ বল। হ্যাঁ, हाँ,
আমি বলছিলাম কি সবাই তো সব সাবজেক্টে স্ট্রং হয় না। তো যদি কেউ কোনো সাবজেক্টে উইক হয় তো ওইটাকে স্ট্রং কি করে করব? হ্যাঁ, যদি একটা টপিকে উইকনেস আসা যায়, যেমন আমার মানে কেমিস্ট্রিতে উইকনেস ছিল খুব। তো উইকনেস কাটানোর জন্য কি করতে হবে, তুই বুঝতে হবে যে কেন আমি কোয়েশ্চেন গুলো পারছি না। তোকে দেখতে হবে যে আমি কি কোয়েশ্চেন গুলো পারছি না বিকজ আমি জানি না, মানে এই টপিক নিয়ে কি আমি কমপ্লিটলি আনফ্যামিলিয়ার, তাই আমি আনকমফোর্টেবল এই টপিকটা নিয়ে, নাকি আমি জানি কিন্তু তাড়াহুড়ো আমার ভুল হয়ে যাচ্ছে বলে আমি কোয়েশ্চেন গুলো করতে পারছি না। হ্যাঁ, তো যদি কোনো টপিকের কোনো কোয়েশ্চেন প্রবলেম হয়, তো আমি বলবো যে তুই তোর নোটস গুলো রিভাইজ কর একবার। এবার এরকম হতে পারে যে তোর নোটসটা ইনএডুকুয়েট মনে হচ্ছে, তাহলে তোর স্যারকে জিজ্ঞেস কর যে যে কোনো কমপ্লিট ডাউটের জন্য বিনা মানে ডাউট ক্লিয়ারিং এর জন্য বিনা লজ্জায় তুই তোর স্যারকে জিজ্ঞেস কর যে স্যার আমার এখানে এখানে প্রবলেম হচ্ছে। ধর অর্গানিকে কোথাও একটা প্রবলেম হলো, তুই কি বলবি স্যার আমার এখানে প্রবলেম হচ্ছে। ধর ফিজিক্সে একটা কোয়েশ্চেন তুই পারছিস না বা একটা টপিকে প্রবলেম হচ্ছে, তুই স্যারকে জিজ্ঞেস কর যে স্যার আমি এই জিনিসটা বুঝতে পারছি না, আবার একবার বলুন। তো সেইটা হয়ে যাবে। আর তারপরে পার্টিকুলারলি তো কেমিস্ট্রিতে দরকার বিষয় যে ধর কেমিস্ট্রি কিন্তু আমাদের কলকাতায় কেমিস্ট্রি টিচার অত্যন্ত বাজে। শুধু আমি সায়েন্স স্যার করতাম, সেই একমাত্র ভালো পড়ে, আর কেউ ভালো পড়েনি। তো যদি কেমিস্ট্রিতে প্রবলেম হয়, তাহলে আমি সাজেস্ট করবো যে তুই বই, কয়েকটা বই আছে যেগুলো তুই, যেগুলোতে ব্যাকগ্রাউন্ডে পড়িস, তোর কনসেপ্টটা ক্লিয়ার হবে, মানে তোর ব্যাক স্টোরিটা ক্লিয়ার হবে যে এই টপিকটা আমি কেন পড়ছি, এই টপিকটার মধ্যে মানে যেগুলো তোর ল্যাক অফ নলেজ যেগুলো মনে হচ্ছে, যেগুলোর জন্য তুই পার্টিকুলার কয়েকটা কোয়েশ্চেন পারছিস না, কেন পারছিস না সেটা তুই বুঝতে পারবি। ধর আমি কয়েকটা কেমিস্ট্রি বই সাজেস্ট করতে পারি, যেমন আমি একটা করতাম পিটার সাইক্সের পিটার সাইক্সের অর্গানিক কেমিস্ট্রি। সেটা একটা খুব ভালো বই। একটু কঠিন কিন্তু ওটা ওটা পড়লে তো খুব আনন্দ দেবে। ওটা একটা বই আছে, আর নলেজও ক্লিয়ার হবে। হ্যাঁ, তারপরে একটা সলোমনের একটা বই পাওয়া যায় কেমিস্ট্রি, একটা সলোমনের, হ্যাঁ সলোমনের একটা অর্গানিক কেমিস্ট্রি বই আছে, সেটাও খুব ভালো। এই দুটো ছাড়া তুই environmental জন্য আমি সাজেস্ট করবো যে তুই আহ, হ্যাঁ বালাজি। अनुरन হ্যাঁ, अनुरन सॉलोमन्स में सिंपली सॉलोमन्स या इंडियन अथर वाले के साथ बोल रहे हो जो अब तो उसको मॉडिफाई कर दिया ना। वो मैं বলুঙ্গা কি দেখ, তুই তোর ইন্টারন্যাশনাল অথরের বইগুলো তুই খুঁজে পাবি না কোথাও, মানে 20,000 টাকা 30,000 টাকা এরকম সব দাম। আর তো লাইব্রেরি আনলেস, আমি সাউথ পয়েন্টে পড়তাম, আর সাউথ পয়েন্টের লাইব্রেরিতে কখনো থাকতো না, অত তো প্রবলেম হতো। তো আহ, তুই সার্চ করবি সলোমন ফ্রাইল স্নাইডার বলে, নিচে লেখা থাকবে MS চৌহান। তো ওই বইটা ইজ গুড। হ্যাঁ, মানে সলোমনের এই এডিশনটা ইন্ডিয়ায় ভালোভাবে পাওয়া যায়, ইট ইজ কোয়াইট গুড। হ্যাঁ, কোয়াইট গুড। আরেকটা কেমিস্ট্রির জন্য আমি এটা বলবো যে একটা আছে OP ট্যান্ডার্ড, কিন্তু বলবো যে ওটা দিয়ে সিম্পলি লেখা আছে, আর অত সিম্পলি মানে তুই তুই ওগুলো পড়ে খুব খুশি হয়ে যাবি, ভাববি ভাববি যে অর্গানিক একটা খুব সহজ টপিক, কিন্তু অর্গানিক অতটা সহজ নয় যেটা ওরা লিখেছে। মানে আমি ওগুলো ক্লাস লাইক 11-এ পড়েছিলাম, কিন্তু OP ট্যান্ডন করে আমার খুব প্রবলেম হয়েছিল যে অ্যাকচুয়ালি যেই অ্যাডভান্সড যে প্রবলেম গুলো আমি ফেস করছিলাম, সেই প্রবলেম গুলো ওর লজিক দিয়ে চলে না। হ্যাঁ, ওই লজিক দিয়ে একদমই চলে না। তো কপি ট্যান্ডনটা বলবো যে শুধু বায়োমলিকিউলস আর পলিমার যেগুলো চ্যাপ্টার যেগুলো মুখস্থ করতে হয়, সেটা ওখানে বেশ ডিটেলে লেখা আছে, ওটা তুই পড়লে মজা পাবি, কিন্তু আর কিছু নেই। হলো। হ্যাঁ বল। अच्छा अनुरन एक क्वेश्चन मेरा भी जैसे आना बोली कि एक सब्जेक्ट वीक हो सकता है तो तुम बोले कि सर से नोट सर का देखने के लिए इन एनी सब्जेक्ट या सर से रेक्टिफाई करने के लिए बट ये হুম भी तो हो सकता है जैसे मैं अपने बारे में बोल रहा हूँ इट माइट बी पॉसिबल इन फ्यू टॉपिक मैं হুম कुछ इतना डिटेल में नहीं बताया या कंसेप्ट का लैकिंग है ये बीइंग एज ए स्टूडेंट कैसे वो फाइंड आउट कर पाए দেখ, जैसे मान लो कि वो अप्रोच कर रही है, सॉल्व नहीं हो रहा है, तो तुम बिल्कुल सही बोले, ये जानना ज़रूरी है कि व्हाई आई कैन नॉट सॉल्व दिस पर्टिकुलर क्वेश्चन, व्हाट इज़ द रीज़न? रूट आउट करना इज़ वेरी गुड। बट उसका नॉलेज अप टू द एक्सटेंट है या नहीं, सर अप टू द मार्क बताया है या नहीं या कहीं लैकिंग है, बीइंग एज ए দেখ स्टूडेंट वो कैसे इस चीज़ को समझेगा?
ये तो थोड़ा এটার সবচেয়ে ভালো টেস্টিং ফিল্ড হচ্ছে যে তুই কোয়েশ্চেন ব্যাংকটা হাতে তোল, কোয়েশ্চেন ব্যাংকটা হাতে তোল আর দিয়ে দেখ তোর স্যার যে পড়িয়েছে, স্যার যে কমপ্লিট যেটা বলেছে সেই লজিক দিয়ে তুই কি অ্যাকচুয়াল এক্সামের কোয়েশ্চেন সলভ করতে পারছিস, নাকি ওই লজিক দিয়ে শুধু স্যার যে দু তিনটা কোয়েশ্চেন বলেছে সেই কোয়েশ্চেন গুলোই হচ্ছে। এটা তো পার্টিকুলারলি কেমিস্ট্রিটা খুব প্রবলেম দিতে পারে, বা ফিজিক্সও প্রবলেম দিতে পারে যদি তুই কোনো অন্য স্যারের কাছে পড়িস ধর। তো কি হবে যে দেখ কলকাতায় অনেক স্যার আছে আর সবাই কোনো ডিফারেন্ট ডিফারেন্ট পড়ায়, এবার সবার টিচিং কোয়ালিটিটা ইকুয়াল হয় না। তো প্রবলেমটা কি হতে পারে যে তুই ধর কারোর কাছে পড়লি কিন্তু সে যেটা পড়ালো সেটা দিয়ে তুই আহ, বুঝতে পারছিস যে তার লজিক, তার যে পড়ানো হয়েছে তার সমস্ত কিছু যা বলেছে সেই সমস্ত কিছু পড়ানোর পরে তার যে লজিকটা দিয়েছে সেই লজিকটা দিয়ে তোর অ্যাকচুয়াল এক্সামের কোয়েশ্চেন হচ্ছে না। হ্যাঁ, তো তাহলে এর মানে হচ্ছে যে সেই সেই স্যারের কোয়েশ্চেন, মানে সেই স্যারের যে পড়ানো স্টাইল সেটা তোর জন্য ঠিক নয়, সেটা দিয়ে হবে না, বেসিক্যালি হবে না। এবারে তুই বুঝতে পারবি যে কোন কোন টিচার অ্যাকচুয়ালি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে পড়াচ্ছে আর কে মানে কে ওটা পারবে না বেসিক্যালি, এটা জরুরি। হ্যালো। হ্যাঁ হ্যালো। বল। হ্যাঁ, আমার না ইরোডভ অঙ্কগুলো সলভ করতে প্রচন্ড প্রবলেম হচ্ছে। মানে আর কি একটাও অঙ্ক বলতে গেলে আর কি উইদাউট হেল্প হচ্ছে না। রাইট। সো মানে ইরোডভ এর জন্য কি করতে পারি এবার? প্রথমে হচ্ছে যে ইওডোভের প্রবলেম প্রথম প্রথম পার্টিকুলারলি যদি মেকানিক্স এর কথাটা বলিস, মানে রোটেশন বলছি, হ্যাঁ নিউটনস লস বলছি, হ্যাঁ, তারপরে এসএইচএম ফিএইচএম ওয়েভস গুলো অনুযায়ী সেইগুলো কোয়েশ্চেন গুলো কঠিন আছে, আর আমিও প্রথমবার নিজে থেকে সবকটা পারিনি। তো তখন আমারও नहीं, মনে হতো যে इसलिए अभी अनुरन अनुरन काइनेमेटिक्स चल रहा है। पहला फेज ऑफ प्रॉब्लम काइनेमेटिक्स यूरोडोम में क्या होता है ये बताओ जरा। কাইনেমেটিক্স, হ্যাঁ কাইনেমেটিক্স যদি তুই পড়িস কাইনেমেটিক্স বেশি কিছু তো নেই, কিন্তু প্রবলেম তোর যেটা হতে পারে যে রোটেশনাল কাইনেমেটিক্স, ওটায় মানে স্টুডেন্টদের প্রবলেম হয়, কারণ ওটায় অনেক অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল বোঝার দরকার হয়। অতএব তুই যেটা করবি যে প্রথমে তো কোয়েশ্চেন গুলো নিজে ট্যাকেল করবি, ধর হলো না স্যারকে জিজ্ঞেস করলি, স্যার পড়িয়ে দিল। হ্যাঁ, তো আমি আমি যেটা করতাম হচ্ছে আমি নিজে থেকে ট্রাই করতাম, সমস্যা যা লজিক আছে সেটা দিয়ে ট্রাই করতাম। তা- তাতে যদি না হয় তাহলে তুই একটা এটা করতে পারিস যে উম, ধর দেখ স্যারের পক্ষে তো সমস্ত কোয়েশ্চেন হাতে হাতে করে দেওয়া সম্ভব না, তো যদি তোর একান্তই প্রবলেম হচ্ছে তো আমি যেটা সাজেস্ট করবো যে ইন্টারনেটে সার্চ করে তুই পেতে পারিস যে সলিউশনস অফ ইরোডভ প্রবলেমস বাই সিং, অভয় সিং বলে একজন লোক আছে, বা ওটা মানে কি একটা বই আছে, কিনতেও পাওয়া যায় সলিউশন বই। সলিউশন বইয়ের কেনার দরকারটা কেন আমি বলছি যে ধর তোর দ্বারা মানে তোর পক্ষে আপাতত হচ্ছে না, হ্যাঁ কিন্তু ডোন্ট ওয়ারি, আলটিমেটলি তুই সবকটাই করতে পারবি। পার্টিকুলারলি যখন তুই ইলেকট্রোডাইনামিক্সে ঢুকবি তখন তুই বুঝতে পারবি যে এইগুলো আমি করতে পারছি, তখন তোর আনন্দ আসবে। কিন্তু হ্যাঁ রোটেশনের পয়েন্ট অফ ভিউ থেকে প্রথম প্রথম তো প্রবলেম আমারও হয়েছিল, সবারই হয়, যে যে এই কোয়েশ্চেন গুলো এত কমপ্লিকেটেড যে আমি করতে পারছি না। হ্যাঁ, তো এরকম সময় আমি বলবো যে কিছুই করার না হলে তুই ওই বইগুলো কিনতে পারিস। এর আমি বলবো না যে তুই কোয়েশ্চেন ওখান থেকে ডেকে ডেকে টুকে দিস। লাভটা কি যে ধর তুই প্রথমে করলি পারলি না, পেছনে আনসার দেখলি মিললো না, স্যারকে জিজ্ঞেস করলি স্যার বলে দিল, কিন্তু স্যার তো সব কটা কোয়েশ্চেন করতে পারবে না। ধর রোটেশনে আমি বলছি ধর কত মানে মোটামুটি 50টা কোয়েশ্চেন আছে যেটাতে করতে হবে। এবার ধর তুই দেখলি যে আমি 10টা পারলাম 40টা পারলাম না, 40টাই তো তুই আর স্যারকে জিজ্ঞেস করতে পারবি না, ধর 5-6টা জিজ্ঞেস করলি যেগুলো খুব কঠিন। বাকি তুই 30টার জন্য কি করবি? তো তুই ওই বইটা কিনবি, তো বইটা থেকে তুই জাস্ট হিন্ট গুলো ওটা সলভ করে দেওয়া নেই, জাস্ট হিন্ট দেওয়া আছে, যদি তুই একান্তই না পারিস ওই হিন্ট গুলো দেখবি, হিন্ট গুলো দেখে তো ক্লিয়ার হয়ে যাবে যে কি করতে হবে। ঠিক আছে, এবার প্রথম প্রথম একটু মানে মনে হবে যে আমি উইক, আমি পারছি না, কিন্তু ওই মানে rather than not solving the questions at all and throwing away the book, it is better to just look at the solution sometimes। আর ওইটা করতে করতে থেকে আমার তোর কনফিডেন্স বাড়বে যে হ্যাঁ আমি বুঝতে পারছি। দেখ দু তিনটে কোয়েশ্চেনের সলিউশন দেখার পর তুই বুঝতে পারবি যে আরে এই কোয়েশ্চেনটা এইভাবে করতে হবে, এই কোয়েশ্চেনটা ওইভাবে করতে হবে, মানে ওই মানে ইট ইট উইল প্রোভাইড দ্য ইম্পিটাস দ্যাট ইউ নিড টু রিয়েলি স্টার্ট সলভিং দ্য কোয়েশ্চেন্স।
But after getting some maturity, not হ্যাঁ, from হ্যাঁ, হ্যাঁ। মানে আমি এটা বলব না যে তুই স্যার একটা বইটা দিয়ে স্যার কোয়েশ্চেন দিয়ে দিল আর তুই কোয়েশ্চেন ক্লাস হয়ে যাওয়ার পরে জাস্ট সলিউশন বইটা খুললি আর টুকে দিলি। ওটা মোটেই না। কারণ ওটা করলে জাস্ট তুই নিজেকেই চিট করবি। তোর কোনো লাভ হবে না ওরকম করে। তো তার চেয়ে আমি বলব যে তুই সলভ কর। ক্লাসটা হয়ে যাক। মানে মানে সলভ কর, হলো না যে হলো না। স্যার স্যারকে জিজ্ঞেস কর, স্যার যে ক্লাসটা নিল স্যারের ডিসকাশনটা হয়ে যাক। তারপরেও যদি আউটস্ট্যান্ডিং থাকে তাহলে তুই হিন্টটা দিয়ে একবার চোখ বুলিয়ে নে। তাহলে তো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে যে আমি কি করবো। জাস্ট কয়েকটা কোয়েশ্চেন ধর 30টা তোর আটকে গেল। 30টার মধ্যে তুই যদি ক্লোজলি নোটিস করিস ধর দেখবি যে 6টা 7টা টাইপেরই প্রবলেম আছে। তো সেই 7টা টাইপের মধ্যে যদি প্রত্যেকটা টাইপের একটা করে সলিউশন দেখিস তাহলে তো বেসিক্যালি তুই দেখবি যে 6টা 7টা সলিউশন দেখতে গেলে আর বাকি 20টা আমি অটোমেটিক্যালি পেরে গেলাম। হ্যাঁ, এটা তোর ইউজফুলনেস মানে আমি But আমি मैथमेटिक्स अनुरन काइनेमेटिक्स यूरोप के सम्स जो हैं उसमें मैथमेटिक्स में किसी को प्रॉब्लम होगा तो क्या वो सॉल्व कर पाएगा क्वेश्चन को? আবার দেখ কাইনেমেটিক্স এ পার্টিকুলারলি কাইনেমেটিক্স হচ্ছে এমন একটা টপিক যেটা ম্যাথমেটিক্স এর প্রচুর দরকার লাগে। তো অতএব তোকে বেসিক ম্যাথমেটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং হওয়া উচিত যে কি হচ্ছে গল্পটা। আমাদের ইন্টিগ্রেশনটা স্ট্রং হওয়া উচিত আর পার্টিকুলারলি তোর মানে ফিজিক্স মানে কি বলবো এটাকে বলে যে মানে তোর ফিজিক্যাল অ্যাওয়ারনেসটা ভালো হওয়া উচিত। ইউ শুড হ্যাভ আ গুড মাইন্ড অফ ফিজিক্স টু আন্ডারস্ট্যান্ড যে এটা একটা কোয়েশ্চেন দুভাবে সলভ করা যায়। একটা হচ্ছে প্রচুর খেটে খুঁটে মানে পুরো মানে ব্যাশিং ম্যাথমেটিক্স লাগিয়ে, আর অন্য একটা হচ্ছে যে জাস্ট ফিজিক্যাল সিস্টেমটাকে মানে দেখে ফিজিক্যাল সিস্টেমটাকে অবজার্ভ করে তুই নিজের মাথার মধ্যে দেখে নিবি যে আচ্ছা আমার এই কোয়ান্টিটিটাই চাই, তো এই কোয়ান্টিটিটা আমি সবচেয়ে সহজ ভাবে কিভাবে করতে পারি। তো এইভাবে যদি তুই ভাবিস তাহলে তোর কোয়েশ্চেন গুলো সলভ করা অনেক সুবিধা হবে। বাট হ্যাঁ, ম্যাথমেটিক্স নেসেসারি, কিন্তু কাইনেটিক্স এরকম বলবো না যে খুব কিছু দুর্ধর্ষ টাইপের ম্যাথমেটিক্স সেটা সেটা নয়। ইউ জাস্ট নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য সিস্টেম মোর দ্যান দ্য ম্যাথমেটিক্স। ওকে, ম্যাথস ইজ অনলি আ টুল দ্যাট উইল হেল্প ইউ সলভ। মানে এরকম তো নয় যে আমরা যেটা সলভ করছি এটা ইম্পসিবল টাইপস অফ কোয়ান্টাম মেকানিক্স এরকম কিছু যেগুলোর জন্য অনেক ডিপলি ম্যাথমেটিক্যাল জিনিসপত্র লাগে। সো ইউ ওয়ন্ট নিড আ হাই লেভেল অফ ম্যাথমেটিক্স, জাস্ট আ গুড মানে আ গুড ব্রেন অ্যান্ড গুড আইসাইট। গুড আইসাইট ইন দ্য সেন্স যে আমি দেখতে পাচ্ছি যে আমার কি কি জিনিসগুলো দরকার আর সেই অনুযায়ী আমি সলভ করছি কোশ্চেনটা। ধর তোকে একটা জায়গায় ওমেগা অফ দ্য সিওএম বার করতে দিল। তো তার জন্য তুই ওমেগা বার করার জন্য পুরো ইকুয়েশন বার করলি, সেখান থেকে মানে সবকটা জায়গার উপর টর্ক বার করলি, তার অনুযায়ী ওমেগা বার করলি। সেভাবে একটা করা যায়। আর একটা করা যায় অনেক সিম্পলি ভাবে যে এট দিস পয়েন্ট এর অ্যাক্সিলারেশনটা হবে এই, আর তাহলে সেখান থেকে ডাইরেক্ট আমি ওমেগা বার করে দিচ্ছি। এটা হচ্ছে দুটো ওয়েজ অফ সলভিং। বুঝতে পারছিস তো? যে আমি আমার যা রিকল হচ্ছে যে ইউরোপ থেকে প্রথম দিকে যেগুলো কোয়েশ্চেন গুলো ছিল ওমেগা ফোমেগার যেগুলো ये लोग খুব अभी वहां तक नहीं गया, ये लोग का काइनेमेटिक्स चल रहा है जस्ट 11th में अनुरन काइनेमेटिक्स तक का आइडिया तक बताओ तो ये लोग समझ पाएगा कि क्या बोल रहे हो ये लोग ओमेगा कर्वीलिनियर मोशन ये सब जो चीज है वो थोड़ा सा हाइड करके डिफरेंट वे में बताए इन लोगों को। उसमें भी कर्वीलिनियर मोशन के टाइम में कैसा लगा था अनुरन? वो मतलब मेरा तो पहले में लग रहा था कि ये कितना इम्पोर्टेंट होगा, पर जब मैं क्वेश्चन में डेल्व करा तब मुझे लगा कि अरे ये तो बहुत यूजफुल है, तो बहुत ही एंटरटेनिंग चीज है क्योंकि मैंने कॉन्क्रीट कर्वीलिनियर जो नोटेशन था वो पढ़ के मेरा सिर्फ इसमें नहीं मतलब बाद में जब मैं वो एस्ट्रोनॉमी पढ़ा कि वो सब फिजिक्स ओलंपियाड के लिए प्रिपरेशन करा उसमें उसमें भी पूरा एक कर्व को कैसे डिफाइन करा वो मतलब मेरा अभी तक भी मैथ्स में भी बस सभी जगह में ट्रेजेक्टरी डिटरमाइन करने में बहुत काम आता है। लाइक वो यूजफुल है, बहुत यूजफुल। हाँ, तो इन लोगों को वहां तक का आइडिया तक डिस्कस करोगे तो ये लोग कनेक्ट कर पाएगा। अभी आगे ओमेगा सीओएम ये सब ये लोग अभी नहीं गए हैं। और ये भी बता दो कि आफ्टर काइनेमेटिक्स मैथमेटिक्स का इन्वॉल्वमेंट जो अभी काइनेमेटिक्स में ये लोग कैलकुलस के कारण फेस कर रहे होंगे, क्या आगे इतना प्रॉब्लम फेस करेंगे क्या? नहीं नहीं प्रॉब्लम नहीं नहीं, ज्यादा कैलकुलस वो बाद में फेस नहीं करेगा। सिर्फ बेसिक मैथमेटिक्स को एक अंडरस्टैंडिंग चाहिए। बाकी सब के लिए एक मतलब মানে যেটা আমি বললাম একটা ভালো আইসাইট দরকার, একটা ফিজিক্যাল एंड মাইন্ड। विच टाइम फेसिंग प्रॉब्लम का ग्राफ डाउन होगा इन लोगों का कि क्या होगा ये बता दो पेशेंस कैसे रख के समझने के लिए। चलो बोलो मैं क्या যদি কেউ রিলিজিয়াসলি সলভ করছে আর স্যারের কথা শুনছে
আর বেশ ভালোভাবে প্র্যাকটিস করছে, তাহলে প্রবলেম মানে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। প্রবলেম হবে না তা বলবো না, কারণ হ্যালো। আমার তো হ্যালো। ইন্টারনেট চলছে। हाँ सर, मेरा हाँ सर, मेरा आवाज आ रहा है? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। টেম্পোরারি চলে গেছে ইন্টারনেট। হ্যাঁ, তো আমি যেটা বলছি যে দাদা তুমি তোমার ভিডিওটা অফ করে দাও না, তাহলে তোমার অডিওটা একদম ক্লিয়ার আসবে। রাইট, থ্যাংক ইউ। আমি যেটা বলছিলাম যে আস্তে আস্তে উইথ টাইম অটোমেটিক্যালি তোর ম্যাথস এর যে প্রবলেমটা সেটা দূর হয়ে যাবে, কারণ ফিজিক্স ইজ নট ম্যাথস। ফিজিক্সে ম্যাথ শুধু দরকার হয় যখন তুই মানে বড় বড় সিস্টেম, মানে ফিজিক্সে ম্যাথস এর প্রবলেম উইল অনলি কাম এট দ্য বিএসসি লেভেল, তার আগে তো বিশেষ প্রবলেম হবে না। কারণ তোর যেই অ্যাডভান্সড এর পয়েন্ট অফ ভিউ থেকে তোর অঙ্কতে, ফিজিক্সের অঙ্কতে প্রবলেম হবে না, তোর প্রবলেম হবে ফিজিক্সটা বুঝতে। অর্থাৎ এই কাইনেম্যাটিক্স এ যদি তোর প্রবলেম হচ্ছে কোথাও, মানে এই লম্বা ক্যালকুলেশন জিনিস হচ্ছে, হ্যাঁ ধর কার্ভিলিনিয়ার মোশনের প্রবলেম হচ্ছে, আমি বলবো যে স্যার হয়তো তোদের অলরেডি শেয়ার করে দিয়েছে বা কিছুদিনের মধ্যেই শেয়ার করবে একটা মানে বুকলেট টাইপের শেয়ার করেছে অলরেডি তোদের, মানে যেটা কাইনেম্যাটিক্স এ অনেক কিছু প্রবলেম আছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওই বুকলেটটা খুব জরুরি। মানে আমি ধর তোদের এখন স্কুলে ছুটি চলছে বা কিছু, তো ওই বুকলেটটা কমপ্লিট এ টু জেড পুরো শেষ কর। তোর মনে হয় এটা খুব সহজ বা নাও মনে হতে পারে। তো যদি তোর মানে টায়ার্ড হয়ে যাস, ডোন্ট বি টায়ার্ড, সব এ টু জেড সমস্ত কোয়েশ্চেন গুলো কাইন্ডলি সলভ কর। যদি যদি হয় তাহলে রাত জেগে দিন জেগে সলভ কর, কারণ ওটা খুব জরুরি। ওটা তুই যদি না সলভ করিস তাহলে তোর লাইক ইউ আর ফলিং বিহাইন্ড। ওগুলো সলভ করা অত্যন্ত জরুরি। আর ওই যে যদি বুকলেটটা কমপ্লিটলি সলভ করিস, তাহলে তো কাইনেমেটিক্স এর অন্তত মানে ম্যাথস এর প্রবলেম গুলো কিছুটা দূর হবে, ফিজিক্স এর প্রবলেম গুলো দূর হবে। তো আমি বলবো এই বুকলেটটা সলভ কর, এটা খুব জরুরি। হ্যালো। হ্যালো। হ্যাঁ বল। আচ্ছা। যেমন তুমি অর্গানিকের জন্য বললে, ওরকম ফিজিক্যাল আর ইনঅর্গানিক কেমিস্ট্রিটাকে কি করে স্ট্রেংথেন করবো, লাইক ফ্রম জি অ্যাডভান্স পার্সপেক্টিভ? Like বলছি যে ফিজিক্যালের জন্য একটা খুব ব্রিলিয়ান্ট বই আছে, যেটা আমার আমার একজন সিনিয়র তমজিৎ বলে সেই ডিরেক্ট করেছিল, সে আমায় সাজেস্ট করেছিল, ওটা ব্রিলিয়ান্ট বই। ওটাতে হচ্ছে সার্চ করবো বালাজি ইনঅর্গানিক কেমিস্ট্রি, বালাজির একটা বই। হ্যাঁ, ওই বইটা খুব ভালো বালাজির জন্য। হ্যাঁ, আর বিকে ইনঅর্গানিকটা বালাজি বালাজি হ্যালো, হ্যালো। প্রভাত কুমার বালাজি সার্চ করুন। আচ্ছা, আচ্ছা। প্রভাত কুমার, অথরের নাম প্রভাত কুমার, আর বালাজি হচ্ছে পাবলিশার। হ্যাঁ, ওইটা একটা ইনঅর্গানিক তোর মোটামুটি যেই মেন আর কিছুটা যেই অ্যাডভান্সড অব্দি সেটা তোর ক্লিয়ার করে দেবে। আর যদি তুই ইনডেপথে যেই অ্যাডভান্সড জন্য পড়ছিস, তাহলে একটা রেফারেন্স হিসেবে জেডিলিটা সাজেস্ট করতে পারি, কিন্তু ডোন্ট বি মানে এরকম বুঝে যাস না যে তুই বাকি সব ভুলে যাস, কারণ জেডিলি ইজ আ ভাস্ট ভাস্ট বুক এন্ড ভেরি ইন্টারেস্টিং বুক। সো ইউ মে গেট লস্ট ইন দ্যাট। সো যদি তোর সময় বেঁচে থাকে তাহলে জেডিলিটা পড়তে পারিস, কিন্তু বালাজিকে স্যাক্রিফাইস করে জেডিলিটা পড়বি, ঠিক আছে? বইটার নাম কি? যে জেডিলি, জেডিলি হচ্ছে একটা বই, জেডিলি। জেডিলির দুটো ভার্সন আছে, একটা জেই আর একটা মানে যেটা নর্মাল, তো কোনটা নেব? জেই ভার্সন? থিওরি বলে একটা সার্চ কর, মানে এটা সার্চ কর। হ্যাঁ, তো যেই যেই মেন আর অ্যাডভান্স বলে যেটা সেটাই। মানে আমার অন্তত ওইটাই, ওটাই আমার হাতের দোকানে পেয়েছিলাম, আমি ওটাই কিনেছিলাম। হুম। হ্যালো। আর হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছিস আমার কথা? হ্যাঁ, 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 এবার শুনতে পাচ্ছি। কেটে, কেটে যাচ্ছিল একটু। হ্যাঁ হ্যাঁ, ওই মেন আর অ্যাডভান্স যেটা সেটাই কিনবি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ বল। বলছি যে মানে এখানে তো মানে বেশিরভাগ স্টুডেন্টরাই মানে মনে হয় ফিরছি আকাশ কোনো জায়গায় পড়ে। মানে আমি তো পড়ি না, আমি তো নর্মাল এই যা তুই খুব প্রফেসর ভালো কাজ করেছিস, শোন শোন, একজন আমি দুজন টিচারের কাছে পড়ি, আর ভেবে রেখেছি ওই কোনো একটা টেস্ট সিরিজ 12 এ ঢুকবো। তো মানে ওই ফিরছি আকাশ কিছু লাগে মানে দরকার পড়ে এগুলো? আমি বলছি এটা
আমি আমার সমস্ত বন্ধুরা ফিজিক্স আকারে জয়েন করেছিল, আমিও জয়েন করেছিলাম, কিন্তু মানে তারাও কোনো ক্লাস করতো না আর আমিও কোনো ক্লাস করতাম না, কারণ আমার সবাই জানতাম যে ফিজি আকাশে কারেন্টলি যেসব টিচাররা টিকে আছে তারা কোনো মানে কাজে নেই, বিশেষ মেজরিটি কোনো কাজে নেই। মানে আমার হয়তো ব্যাচ ওয়াইজ ডিফার করে, হয়তো যারা আমার একজন দুজন বন্ধু ছিল যারা ওই একটা কি একটা সিএম ব্যাচ বলে একটা পড়তো, একজন দুজন বন্ধু, তারা হয়তো ভালো টিচার পড়তো, কিন্তু তারাও আমাদের সাথেই ক্লাস করতো। তো মানে আমি তো ফিজি আকাশে আমার টাকাটা শুধু জলেই গেছে, ওটা আমার পুরো জলে গেছে, মানে ওটা কোনো কাজে লাগেনি। মানে আমার ওটা আই ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। মানে কলকাতা ফিজি অন্তত, কলকাতা ফিজি তো খুব বাজে পড়ানো হয়, ঠিক আছে? ওরা যে এত এত অ্যাডভার্টাইজমেন্ট দেয় এইসব, সবাই মানে অন্য ছেলের কাছে করেই পেয়েছে। সো থিঙ্ক ইউর সেলফ লাকি যে তুই ওটা করিসনি। কিন্তু ইজির একটাই কি যে ওরা অনেক টেস্ট নেয়। তো যদি ওরা টেস্টের কোয়ালিটি খুব বাজে, ফিজির টেস্টের কোয়ালিটি আমার খুব বাজে লাগতো ইন দ্য সেন্স যে কোয়েশ্চেন গুলো ওরা একটা ভালো তৈরি করার চেষ্টা করতো, কিন্তু ওটা করতে গিয়ে ওরা সব ভুলভাল কোয়েশ্চেন বানাতো, ওদের কোয়েশ্চেনে বিশেষ ভুল থাকতো, ঠিক আছে? তো আমি যেটা সাজেস্ট করবো যে তোরা আহ, যদিও আমার মনে হয় ওদের কেভিপিআর এর প্যাকেজটা ভালো, কেভিপিআর প্যাকেজটা আমার মনে হয় ভালো, যদি আমি নিইনি। হ্যাঁ, তো আমি বলবো যে কাইন্ডলি টেস্ট সিরিজে এনরোল করিস, কিন্তু কারণ যারা তোর ফিজিতে যারা পড়ছে তারা কিন্তু অন্তত টেস্ট সিরিজটা দিচ্ছে, অতএব তুই টেস্ট সিরিজ একটা ট্যালেন্ট বা রেজনেন্স বা যে কোনো একটা ভালো জায়গায় টেস্ট সিরিজ একটা এনরোল করিস, ঠিক আছে? That's it. 11 এ টেস্ট সিরিজ লাগবে? আমি 11 টেস্ট সিরিজ নিইনি, কারণ আমার মানে আমি 11-এ যেটা করেছি, আমি 11-এর পুরো সাবজেক্ট ম্যাটারটা 11-12 কমপ্লিট করেছি। এবার সবার পক্ষে সেটা মানে করা একটু কঠিন, কারণ আমি যেমন ক্লাস 10-এ আমার 11-এর বেসিক অনেক কিছুই কমপ্লিট হয়ে গেছিল, 11-এ যেমন উঠলাম তখন 12-টার বেসিক অনেক কিছু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, বাড়িতে পুরো। তো যারা এটা ফার্স্ট টাইম পড়ছে তাদের পক্ষে ফোকাস আছে যে ক্যাচ আপ করাটা ইম্পর্টেন্ট জিনিস, তুই জাস্ট ক্যাচ আপ করে রাখ। আর যখন তুই 12-এ উঠবি, 12-এ ওঠার সময় টেস্ট এন্ড উঠবি, বিকজ দেন উইল বি ইন আ পজিশন, ঠিক আছে? আর যদি দাদা, তুই যদি হ্যাঁ, হ্যাঁ, বল। 11-12-এ যেরকম টাইম ম্যানেজমেন্ট একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর, তোমার টাইম ম্যানেজমেন্ট রিলেটেড একটু মানে কিছু গাইড করবে? লাইক হ্যাঁ, বলছি দাঁড়া। হ্যাঁ, বল কি? হ্যাঁ, যেরকম মানে মনে হয় যে রানিং আউট অফ টাইম, মানে আমার মনে হয় যে টাইম শর্ট পড়ছে, এক্সাম এরকম মানে টাইম এক্সাম ম্যানেজ মানে এক্সামের সময়, তাই তো? নাকি এক্সামের। পড়ার হ্যাঁ, হ্যাঁ, মানে পড়ার সময় ধরো টাইম শর্ট পড়ছে, আর একটু পেলে ভালো হতো, মানে এরকম মনে হচ্ছে, তো কি করে মানে সেটাকে ওভারকাম করবো? দেখ, আমি বলবো যে যদি তোর স্কুল চলতো তাহলে স্কুল মিলিয়ে 10 ঘন্টা 12 ঘন্টা পড়া উচিত। এখন যখন স্কুল চলছে না তাহলে ধরে নে ধরে নে ঠিক 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 আছে, ঠিক আছে। আমি বলছি যে তোকে অন্তত মানে যতটা ইচ্ছা যতটা পারবি সেটা পড়তে। আমি বলবো যে কয়েকজন স্টুডেন্টের আইডিয়া থাকে যে আমি ক্লাস 11-এর মধ্যে ম্যাথস আর ফিজিক্স কমপ্লিট করে নি, ক্লাস 12-এ শুধু কেমিস্ট্রি পড়বো। হুম, কিন্তু কিন্তু এটা একটা অত্যন্ত বাজে আইডিয়া ইন দ্য সেন্স যে তুই যদি ম্যাথস আর ফিজিক্স ধরেও নিলাম তুই 11-এর মধ্যে সমস্ত কমপ্লিট করবি, তাহলে তুই ক্লাস 12-এ শুধু ম্যাথস আর ফিজিক্স পড়বি না, শুধু কেমিস্ট্রি পড়বি, এটা খুব বাজে আইডিয়া। আমি বলবো যে তিনটে সাবজেক্টকে তুই ইকুয়াল ওয়েটেজ দে। হ্যাঁ, তিনটে সাবজেক্টে ইকুয়াল ওয়েটেজ দিয়ে পড়াশোনা চালিয়ে যা, মানে কোনোটাই যেন ল্যাগ বিহাইন্ড না হয়। যেমন আমার যেমন 11-এ একটা প্রবলেম হচ্ছে যে আমার কেমিস্ট্রিতে একটা সিগনিফিকেন্ট ল্যাগ তৈরি হয়েছিল, এটা কাটাতে কাটাতে মানে 12-এর মিড অব্দি হয়ে গেছে। তো কাইন্ডলি কোনো সাবজেক্টকে নেগলেক্ট করিস না, কারণ আমি জানি যে যে কোনো যখন তুই অ্যাডভান্স দিবি তখন আহ, তখন তিনটে সাবজেক্টের মধ্যে তুই যেটাতেই সবচেয়ে ভালো হোস, এরকম হতেও পারে যে কোয়েশ্চেন এমন নিয়ে এলো যে সেটাতে তোর ম্যাক্সিমাম নম্বর উঠলো না। আমি একটা এক্সাম্পল দিতে পারি, আমার 2 বছরের সিনিয়র ছিল তমজিৎ বলে একজন। হ্যাঁ, তো সে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, সে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি তিনটেতেই খুব ভালো করতো, কিন্তু সেই স্টুডেন্টটা যখন অ্যাডভান্স এক্সামে দিল তার অঙ্কতে অনেক ভুল হয়েছিল। অবশ্য অঙ্কতে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, কিন্তু অঙ্কতে পেয়েছিল জাস্ট 70 আউট অফ 124 যেটা হয়েছিল। কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রি ইকুয়ালি ভালোভাবে পড়েছিল বলে ও দুটোতেই 100-র উপরে পেয়েছিল, সো ই গট 100
তো এটাই ইম্পর্টেন্ট যে তুই কাইন্ডলি 3টে সাবজেক্টকে ইকুয়াল ওয়েটেজ দিয়ে পড়, যে 3টেতেই অন্তত অ্যাডভান্সে ধর 3টেতেই 80-র উপরে মার্কস পাবো, বা যেটাই ধরতে পারবি। হুম, যেটাই ধরতে পারবি, মানে 3টেতে ইকুয়াল ওয়েটেজ দিতে। আর এক্সাম টাইমে যদি তুই বলিস, তাহলে তোর যেটা করতে হবে হচ্ছে যে এক্সাম টাইমের অনুযায়ী এক্সামে দেখ, আমি যে স্ট্র্যাটেজিটা ফলো করি, আমি আগে কেমিস্ট্রিটা সলভ করি। এর পেছনে লজিকটা কি, যে আমার মনে হয় যে কেমিস্ট্রিতে জাস্ট বেসিক্যালি তুই যদি করিস, দেখবি অনেকটা নলেজ বেসড কোশ্চেন, অনেক ভাবতে হয় না। মানে ফিজিক্যালি একটু ভাবতে হয়, কিন্তু সেটা খুব ডিপ নয়, মানে মোটামুটি সলভ হয়ে যেতে। তো ফিজিক্স তুই ট্রাই করবি যে কেমিস্ট্রি পেপারটা যা পারিস অন্তত 40 মিনিটে সলভ করে নে। তারপরে যেটা সবচেয়ে কঠিন লাগে, ধর অঙ্কটা, আমি সেকেন্ড অঙ্কটা করি। হ্যাঁ, তো অঙ্কটা ছিল সেটা তোর অনুযায়ী, যেটা তোর সবচেয়ে ডিফিকাল্ট মনে হবে সেটা তুই সেকেন্ড করবি। হ্যাঁ, তো সেটা তুই সেকেন্ড সলভ করবি। আর যেটা তোর মিডিয়াম মনে হয় সেটা থার্ড সলভ করবি। আমার যেটা টার্গেট ছিল যে কেমিস্ট্রিটা মোটামুটি 40 মিনিট নিতাম, 30 থেকে 40 মিনিট। অঙ্কটার জন্য যতই ব্রিলিয়ান্ট তুই হোক, যেই অ্যাডভান্স পার্সপেক্টিভ থাকে, অঙ্কটার জন্য তো মিনিমাম কমপ্লিট সলভ করার জন্য অন্তত 70 to 80 মিনিটস লাগবেই। অন্তত 80% মার্কস আনার জন্য তোকে অঙ্কতে অন্তত 70 দিতে হবে, কারণ পেপারই ওরকম করা হয়। এইটা দেখা উচিত যে লাস্ট যে পেপারটা, ধর ফিজিক্স, আমার জন্য ফিজিক্স বা তোর জন্য যেটাই হোক, সেইটার জন্য জাস্ট 1 ঘন্টা বেশি টাইম থাকবে না। লাস্ট পেপারটার জন্য তুই 1 ঘন্টা টাইম দিবি। বুঝেছিস কি বলছি? Yes. হ্যাঁ, হ্যাঁ, একদম। থ্যাংক ইউ। হ্যালো, হ্যাঁ, বল। বলছি যে বল। তুমি কি কোনো রুটিন ফলো করতে, মানে অনেকজনকে দেখি কি রুটিন ফলো করে পড়ার সময়, তুমি কি কোনো এমনি মানে কি বলবো, বাঁধা ধরা কোনো রুটিন ফলো করতে পড়ার সময়? আমার তো দিনরাতি ক্লাস থাকতো, হ্যাঁ, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক। তো এই ক্লাসের মাঝখানে তারপর আমি ডাবল করে ক্লাস করতাম, মানে মানে অঙ্কের ক্লাসটা 12 এর সাথে করতাম এরকম। তো আমার যেটা প্রবলেম হতো যে, মানে বাঁধা ধরা কোনো রুটিন ছিল না, ইন দ্য সেন্স যে আজকে এত ঘন্টা পড়তে হবে, কাল এত ঘন্টা পড়তে হবে, কিন্তু আমি টার্গেট করতাম যে উইকলি অন্তত যে টার্গেট গুলো সেট করেছি, যে ধর উইকলি টার্গেট সেট করেছি যে এই জিনিসটা আমার কমপ্লিট করতে হবে। হ্যাঁ, সেইটা যেন সারা উইকে ওই টপিকটা যেন কভার হয়ে যায় পুরো, মানে তার থিওরি, তার কোয়েশ্চেন, যে যে লেভেল গুলো বললাম সে সমস্ত। আর এটাই যে আমি এরকম বলতাম যে, মানে লকডাউনে পার্টিকুলারলি, এখন তো লকডাউন চলছে, তো লকডাউনে আমার যে টার্গেট স্ট্র্যাটেজিটা ছিল যে ডেইলি 2টো করে সাবজেক্ট পড়া। হ্যাঁ, তাহলে ধর একদিন করলাম ম্যাথস আর ফিজিক্স, সেকেন্ড দিন করলাম ফিজিক্স আর কেমিস্ট্রি, থার্ড দিন করলাম ম্যাথস আর কেমিস্ট্রি, এরকম করে। তো এটাই মোটামুটি পুষিয়ে যেত মোরাললেস। তো কোন কোন দিন হতে পারে যে অনেক হোমওয়ার্ক জমে আছে, তাহলে টাইম বের করে সেটাও করতে হতো। তো ইন আ ওয়ে এই মানে পার ডে 2টো করে সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট। দুটোর চেয়ে কম সাবজেক্ট করিস না, ধর তুই একটা সাবজেক্ট পড়লি সারাদিন, তাহলে তুই বোর হয়ে যাবি, তোর মাথা মাথা কাজ করবে না ওই সাবজেক্ট। তো জাস্ট মানে মিক্স দে মনে, তাহলে ভালো। আর বলছি যে তুমি মানে পরীক্ষার আগে যদি নার্ভাস হয়ে থাকো, তাহলে সেটাকে কিভাবে ওভারকাম করা যায়, মানে তুমি পরীক্ষার আগে কিভাবে মানে প্রিপেয়ার করতে নিজেকে? আমার পরীক্ষার আগে প্রচন্ড ভয় হতো যে আমি কি করবো না করবো। তো প্রথমে তো খুব প্রবলেম হতো, পরীক্ষা খুব ভালো হতো না। তারপরে স্যার যেটা বললো যে, দেখো তোমার মানে পরীক্ষা, আমি ফাইনালি পরীক্ষাটা টার্গেট করা ছেড়েই দিয়েছিলাম basically। আমি জাস্ট ভাবতাম যে আমি সাবজেক্টটা এটা ভালোবাসি, যে সাবজেক্টটাই আমি পড়ি, সাবজেক্টটা ইনডেপথে পড়তাম। যে ফাইনালি দেখলাম যে সাবজেক্ট পড়তে পড়তে এমন ভালো লেগে গেল যে আমি জাস্ট সাবজেক্টটা ইনডেপথে পড়তাম, প্র্যাকটিস করতাম। ভাবতাম যে এক্সামে যদিও নম্বর না আসে আমার কিছু যায় আসে না, আমার সাবজেক্টটা ভালোবাসি তাতেই চলে যাবে। ফাইনালি এটাই ঠিকঠাক হয়ে গেছে, মানে আর বলছি এটা যে ডিপেন্ড। আমি ও, হ্যালো। বলছি যে তুমি কি পরীক্ষার আগে কোনো শর্ট নোটস তৈরি করতে? পরীক্ষার আগে বলবো না, আমি বলবো যে যখন আমি টপিকটা পড়তাম, আমার হ্যাঁ। কয়েকটা খাতা থাকতো, যে খাতায় আমি ধর কোনো ইন্টারেস্টিং পয়েন্ট, এটা পার্টিকুলারলি ইনঅর্গানিকে খুব কাজে করতো, যে কোনো ইন্টারেস্টিং পয়েন্ট যদি আমার মনে হলো, আমি ভাবতাম যে ভুলে যাবো, তাহলে খাতায় জাস্ট টুক করে লিখে রাখতাম। ধর অর্গানিক
যে তারপর এক্সামের আগের 2 দিন ওই নোটস ওই ছোট নোটস গুলো আমি ডিপলি পড়তাম। হ্যাঁ? আর অঙ্কে ধরো ফর্মুলা, ফিজিক্স এর ফর্মুলা জাস্ট চোখ বুলিয়ে যেতাম একবার। পার্টিকুলার কেস স্টাডি যেগুলো হয়, ধর মানে তোরা তো এখন পরিস্থিতি যখন পড়বি, ধর সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড ফর জেনারেল থিটা, এরকম এরকম জিনিস পড়বি তুই আস্তে আস্তে। বা ধর এই ধরনের জিনিসপত্র। তো সেগুলো একটা খাতায় আমি লিখে রাখতাম যাতে ইন্টারেস্টিং কেস গুলো আমার মনে থাকে, আগে পরীক্ষার আগে একবার দেখে যেতাম। সেটা আমার মোটামুটি লাভ হতো। আর আরেকটা জিনিস বলতে ভুলে গেছি যে এক্সাম দেওয়ার পরেও ইকুয়ালি ইম্পর্টেন্ট যে এক্সাম যখন তুই দিচ্ছিস, মানে প্র্যাকটিস যেগুলো করছিস, প্র্যাকটিস টেস্ট যেগুলো দিচ্ছিস, মক টেস্ট, সেগুলো দেওয়ার পরে কাইন্ডলি সেই দিন যখনই রেজাল্ট আসবে, মানে আমি যে অ্যালেনের পরীক্ষাগুলো ইমিডিয়েটলি বা সেই দিন রাতে এক্সাম হিস্ট্রি, তো সেইগুলো দেওয়ার যখন এসে যেত, কাইন্ডলি তুই দেখবি যে তোর নিজের কি ভুল হয়েছে, ওটা খুব জোর। ভুলগুলো দেখার পরে খাতায় নোট করে রাখবি যে আমার এই ভুল হয়েছে, ঠিক আছে? সেটা খুব জরুরি। আর দিয়ে পরীক্ষার আগে, নেক্সট পরীক্ষার আগে কাইন্ডলি সে খাতাটা একবার চোখ বুলিয়ে দেখবি যে কি কি আমি আগে পরীক্ষা কি কি ভুল করেছি। কিন্তু এটা একটা জিনিস মাথায় রাখবি যে যদি তুই সকাল থেকে পরীক্ষা দিচ্ছিস, কাইন্ডলি পরীক্ষার দিন, পরীক্ষা দেওয়ার আগের সময় কিছু পড়াশোনা করবি না, জাস্ট কিপ কাম, যা হবে হবে। দিয়ে পরীক্ষার, আমি যখন পরীক্ষা দিতে উঠতাম সেই দিন কিছু সেই সময় কিছু পড়তাম, জাস্ট পরীক্ষা দিতে আমার চলে এসছে, ঠিক আছে? আর পরীক্ষার আগের রাতে বলছি, পরীক্ষার আগের রাতে তুই মানে তাড়াতাড়ি শুয়ে পড়বি একটা। আর পরীক্ষা শুতে যাওয়ার আগে লাস্ট 2-3 ঘন্টা প্রবলেম সলভ করবি। কারণ যদি তুই প্রবলেম সলভ করলি আর কোনো একটা জায়গায় ভুল হয়ে গেল, ছোট ক্যালকুলেশন মিস্টেক বা সিলি মিস্টেক, মানে ইট উইল হ্যাং অন ইউর মাইন্ড, সো ইউ উইল ফাইন্ড ইট ইন্টারফিয়ারিং উইথ ইউর এক্সাম পারফরমেন্স। তো পরীক্ষার আগের সপ্তাহে যত ইচ্ছা প্র্যাকটিস করিস, কিন্তু আগের রাতে লাস্ট 2 ঘন্টায় কোনো প্র্যাকটিস করবি না। ব্যাস। আর ঠিক কিছু আছে। বল। শুনতে ফিজিক্যাল পাচ্ছ? হ্যাঁ, হ্যাঁ বলছি বল। যে বলছি মানে এটা আমার নিজে একটা পার্টিকুলার টাইপ অফ প্রবলেম, মানে ফিজিক্স ম্যাথস না কেমিস্ট্রিতে বেশি হয়, বাট বেটা প্রবলেম যেটা হচ্ছে গিয়ে ধরো সিঙ্গেল কারেক্ট গুলো না, যেগুলো এমএমসিকিউ হয়, স্পেশালি যেগুলো ওই স্টেটমেন্ট রিজন দেওয়াগুলো হয়, হ্যাঁ ওখানে আমি হ্যাঁ দেখেছি একটা সময় ডাইলেমা ফিল হয় না যে এটা ঠিক মানে এমএমসিকিউ প্রথম ওই করে তারা দাঁড়া, বলছে দাঁড়া, যে তোকে তোকে তুই কি ওটা বলছিস, অ্যাসারশন রিজনিং বলছিস বাই হ্যাঁ এনি চান্স? সার্টেন রিজন গুলো এবং এমএমসি সার্টেন কোয়েশ্চেন্স, স্পেশালি কেমিস্ট্রিতে যেটা এমএমসিকিউ হয়, আর অ্যাসারশন রিজন কোয়েশ্চেন এগুলোতে না খুব একটা মানে, যেমন অ্যাসারশন রিজনে কি হয় যে স্টেটমেন্টই হয়তো আমরা আমাদের কোনো পার্টিকুলার রিজনিং দিয়ে আমি দুটোকে ঠিক বলছি প্রুভ দাঁড়া। করলাম, হ্যাঁ হ্যাঁ, বাট এটা যে এটা কারণ যে সেটা জানবো কি করে ওই ব্যাপারটা। এটা হচ্ছে যেই মেনের জন্য প্রিপারেশন করার একটা প্রবলেম। আমি এটা করতাম যে দেখ, আমার এটা আমার সারা জীবনই প্রবলেম হয়েছে, এক্সামেও এটা ভুল হয়েছে। তো আমি বলছি যে কি হয়েছে, যে এটা না যেই মেনের একটা পাকামো, যে আমি আমি মানে ওরা যে লজিক দিয়ে রিজন ইজ দ্য কারেক্ট অ্যাসারশন বলছে, কিন্তু সেটা আমার লজিক অনুযায়ী রিজন ইজ নট দ্য কারেক্ট অ্যাসারশন, এটা মনে হতে পারে। অতএব ওই কোয়েশ্চেন গুলো মানে ইম্পসিবলি অ্যাম্বিগুয়াস। তো আমি এটা করতাম এক্সামের আগে ধরেই রাখতাম যে ওগুলো ভুল হবে, ঠিক আছে? আর ওটা মানে ওটার পক্ষে আমার বিশেষ কিছু বলার নেই, ইন দ্য সেন্স যে লাকি হয়ে সিম্পল সিম্পল আসছে, তাহলে তো মানে সিম্পল কোয়েশ্চেন দিয়েছে তাহলে হয়ে যাবে। না হলে রিজনটা কারেক্ট, whether the reason is the correct for the assertion, correct explanation for the assertion, এটা বলা খুব কঠিন। মানে এটা এক্সামিনারের উপর, এক্সামিনার যা ইচ্ছে একটা ভাবতে পারে যে এটা একটা reason, অফেন টাইমস ইট ইজ নট দ্য কারেক্ট রিজন। আমার যেই মেন্সেও ফাইনালে যে যেই মেন্সে দিলাম অ্যাকচুয়াল এক্সাম, সেটাতেও ফিজিক্স আর অঙ্কের যে অ্যাসারশন গুলো দিয়েছিল আমার মোটামুটি পেরেছিলাম, মানে ঠিক হয়েছিল। কেমিস্ট্রিটা যেটা দিয়েছিল সেটা আমার ভুল হয়েছিল, আর সেটা চ্যালেঞ্জও করেছিলাম, কিন্তু ওরা কিছু বলেনি। ওরা মানে বেসিক্যালি ওদের লজিক অনুযায়ী ইট ইজ নট দ্য কারেক্ট, আমার লজিক অনুযায়ী এটা কারেক্ট রিজন। অতএব এটা খুবই অ্যাম্বিগুয়াস একটা জিনিস, ওটা তোকে ধরে নিতে হবে যে ওই নম্বরটা যাবে। থ্যাঙ্কফুলি যেই অ্যাডভান্স ওইগুলো নেই, আপনার অ্যাডভান্স থেকে তোর তোর ক্ষতি হবে। হ্যাঁ, ঠিক আছে। আর বলছি যে যেগুলো মানে আর মাল্টিপল কারেক্ট অপশনে, এটা মানে পার্টিকুলারলি কেমিস্ট্রির জন্যই আমি জিজ্ঞাসা করছি বলতে পারো। মানে কি হয় না, এটা মানে মনে হয় না যে এটাও ঠিক হতে পারে, মানে এটা জাস্ট ফর সেফ সাইড দিয়ে তারপর পরে দেখি যে পরীক্ষাতে আমার যেটা হয় মানে পরে তারপর দেখা যায় ভুল হয়, তো এই ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করতে পারবো এক্সামের সময়? বলছি বলছি তুই যখন মাল্টিপল অপশন কারেক্ট করবি,
এটা সবসময় মাথায় রাখবি যে -2 যেন কোনো মতেই না হয়। হ্যাঁ, -2 যেন কোনো মতেই না হয়। অতএব যদি তোমার হচ্ছে একটা যেটা বা দুটো এটা অ্যাবসলিউটলি শিওর সেটা মার্ক করবি। হ্যাঁ, আর দেখ কেমিস্ট্রিতে এটা পার্টিকুলারলি প্রবলেমেটিক হতে পারে যদি সাবজেক্ট নলেজটা খুব ডিপ না হয়, তাহলে এই প্রবলেমটা হতে পারে। এটা আমারও হয়েছিল। তো সাবজেক্ট নলেজটা ডিপ হতে হবে নাম্বার ওয়ান। তারপরে যদি প্রবলেমটা হয় তোকে মানে rather than taking a risk, মানে rather than getting -2 you should be happy with +2, দ্যাট যে অন্য দুটো প্রবলেম যে অন্য দুটো টিক যেগুলো আমি মেরেছি, টিক যেগুলো দিবি মাল্টিপলে, এটা যেন শিওর থাকিস যে দিস আর অ্যাবসলিউটলি কারেক্ট। ডু নট ট্রাই টু মানে থিঙ্ক দ্যাট ইউ উইল বি লাকি, বিকজ ইউজুয়ালি ইউ আর নট লাকি। আনলেস তুই দেখছিস যে তোর নম্বরটা অনেক বেড়ে যাচ্ছে, তো -2 তুই সহ্য করতে পারবি, তাহলে করতেও পারিস, কিন্তু আই উড নট রেকমেন্ড। আচ্ছা, আর ফিজিক্যাল কেমিস্ট্রির কোনো বই আছে, মানে ভালো বই? ফিজিক্যালের প্রবলেমটা কি, আমার ফিজিক্যাল নিয়ে প্রবলেম হতো। ফিজিক্যালের পড়ার বই খুবই, যেগুলো আছে খুবই বাজে, মানে ওই কি বলবো আমি, আমার আমার একটা ছিল আরিহান্তে, কিন্তু সেটা অত্যন্ত বাজে বই ছিল, ওটা খুব বাজে বই। তো আমার ক্লাস 11-এ প্রচুর স্ট্রাগল হয়েছিল ফিজিক্যাল নিয়ে। তো আমার 12-এ এটা করেছিলাম যে ওই অ্যালেন, আবার তোকে বলছি এটা কিন্তু খুব জরুরি, তুই অ্যালেনের ডিএলপি না নিয়ে, ডিএলপি নিতেও পারিস আমি জানি না ডিএলপি কেমন হয়, কিন্তু ডিএলপি না নিয়ে তুই এটা করতে পারিস যে কলেজ স্ট্রিটে গিয়ে, কলেজ স্ট্রিট যদি খোলা থাকে কলেজ স্ট্রিটে গিয়ে অ্যালেনের দেখবি, অ্যালেন কেমিস্ট্রি ক্লাসরুম, ওখানে কিনতে পাওয়া যায়। প্রিভিয়াস ইয়ার ক্লাসরুম স্টুডেন্ট অফ কোটা অ্যালেন, সেখানে কেমিস্ট্রির যে ইনঅর্গানিক পার্ট গুলো সেগুলো কিনে নিবি তাড়াতাড়ি। সেখানে থিওরিটা বেশ ক্লিয়ার কাট আর খুব ডিটেলে লেখা আছে, যেটা আমি মানে কোনো বইতে মানে মানে যদি আমি তোকে কোনো বই সাজেস্ট করি, ওগুলো there is no such theory book in my experience about inorganic chemistry যেটা তোকে কাজে দেবে বাই অ্যান ইন্ডিয়ান, বাই এনি অথর। অনেক মানে তুই পার্টিকুলারলি মানে কি বলে, আহ, মানে ওই ইলেকট্রিসিটি নিয়ে একটা পুরো কমপ্লিট বই, ইলেকট্রোকেমিস্ট্রি নিয়ে একটা পুরো বই পেয়ে যেতে পারি, সেটা হচ্ছে গ্রাজুয়েশন লেভেল, ওটা তোর লাগবে না তেমন। আর কোয়েশ্চেন সলভিং এর জন্য আমি তো পার্টিকুলারলি ওই ইয়েটাই করতাম, কি বলে ওগুলো, ওই অ্যালেনের যে মেটেরিয়াল গুলো কিনেছিলাম, ওই মেটেরিয়াল গুলো থেকে সলভ করতাম, তাতে আমার লাভ হয়েছিল। আহ, তো কয়েকটা বই আছে, নরেন্দ্র আওয়াসি বলে একটা, হ্যাঁ এই ধরনের বই, কিন্তু তার যে কোয়েশ্চেন, মানে তার কোয়েশ্চেন গুলোতে কি প্রচুর ভুল থাকে। কোয়েশ্চেন গুলো মানে ফিজির মতো, কোয়েশ্চেন গুলো খুব ভালো বানাতে চেষ্টা করে, কিন্তু দিয়ে ক্যাপচার করে দেয়, মানে যে কোনো ভালো স্টুডেন্টের পক্ষে খুব প্রবলেম হয় যে আমার যে লজিক অনুযায়ী সেটা কোয়েশ্চেনের উত্তরটা আমার ঠিক হওয়া উচিত, কিন্তু ওরা ভুল দিয়েছে, এটা ওদের প্রবলেম, ঠিক আছে। তুই ওই অ্যালেনের যে মেটেরিয়াল গুলো আছে, যেগুলো আমি কিনতে বললাম কলেজ স্ট্রিট থেকে, সেগুলো সলভ করিস। বা যদি সেটা না পসিবল হয়, অ্যালেনের ডিএলপিও নিতে পারিস তুই। হ্যাঁ, ডিএলপি থেকে সলভ করতে পারিস, কিন্তু ডিএলপিটা ওই লেভেলের হবে না আমার থেকে। फिजिकल के लिए अनुरन ये आरसी मुखर्जी और पी बहादुर का भी बुक आता था, वो सब बुक अभी कैसा है? आई एम नॉट इन टच, जस्ट आई एम आस्किंग यू, कभी देखे थे? মুখার্জি, আরসি মুখার্জি, হ্যাঁ আরসি মুখার্জিতে পড়া যেতে পারে, হ্যাঁ ওটা ঠিক, মানে সরি ওটা বলতে ভুলে গেছি, আমাদের ওই ইয়ে সায়েন্টিস্টেরও রেকমেন্ড করেছে আরসি মুখার্জি আর পি বাহাদুরটা তুই কিনতে পারিস, ওগুলো মানে দে আর গুড স্ট্যান্ডার্ড ফর ইনঅর্গানিক মানে ফিজিক্যাল কেমিস্ট্রি। আরসি মুখার্জি আর পি বাহাদুর ওখান থেকে কোয়েশ্চেন সলভ করতে পারিস, কিন্তু ওগুলো আমি করিনি, মানে আমার তেমন লাগেনি, মানে আমার স্যার যা পড়েছিল তার বাইরে বিশেষ মনে হয়নি আর লাগবে, তো আমি জাস্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করি। মানে ফিজিক্যালি কি থিওরি ইম্পর্টেন্ট, কিন্তু তার চেয়ে কোয়েশ্চেন প্র্যাকটিস করা আরো ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর বলছি যে ফিজিক্যাল কেমিস্ট্রিতে মানে পার্টিকুলার ফিজিক্যাল কেমিস্ট্রিতে তো আমাদের তো মানে অনেক লাইক লিটারালি 100 অনেক ফর্মুলা মনে রাখতে হয়। তো বলছি যখন অঙ্ক যখন করতে তুমি মানে খুব মানে ফিজিক্স হুম, ম্যাথসে এটা হয় না এই ব্যাপারটা যে কি ইউজ করবো এটা চিন্তা করতে হয় না। হ্যাঁ, এখানে তো হ্যাঁ, এত ফর্মুলা, তো মানে কিভাবে মানে ইমিডিয়েটলি এটা আইডিয়া আসবে কি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব ফিজিক্যালের আমি অঙ্ক? আমি ফর্মুলা না মনে রাখার চেয়ে আমি মেথডটা ইনঅর্গানিক কে পার্টিকুলারলি, আমার অঙ্ক আর ফিজিক্সে ফর্মুলা মোটামুটি মাথায় থেকে যেত, কিন্তু ইনঅর্গানিক পার্টিকুলারলি মেথডটা মনে রাখা প্যারামাউন্ট। হ্যাঁ, মানে আমি ধর ধর তোকে আয়নিক ইকুইলিব্রিয়ামের একটা কোয়েশ্চেন দিয়েছে, হ্যাঁ, তো ওই কোয়েশ্চেনটা আমি সমস্ত সময় মাথায় রাখতাম যে এই জিনিসটা ডিসোসিয়েট করে কি হবে,
যে কোনটা ডিসোসিয়েট করে কি হবে আর তার মধ্যে রিলেভেন্ট বেসিক ইকুয়েশন গুলো লিখতাম। তারপরে পুরো প্রসেসটা মাথায় রেখে আমি সলভ করতাম। মানে আমি ফর্মুলাটা ইমেন্সলি মনে রাখতাম না, জাস্ট যে কটা সিম্পল ফর্মুলা ছিল সেগুলো মনে রাখতাম। কিন্তু যেসব মানে খুব কমপ্লিকেটেড যেসব ফর্মুলা গুলো ছিল, যেখানে অনেক অনেক জিনিসপত্র হয়ে যায়, মানে সেকেন্ড K2 লাগে, ওই ধরনের জিনিসগুলো ফর্মুলা গুলো আর মনে রাখতাম না। আমি জাস্ট ডিরাইভ করে নিতাম তাড়াতাড়ি, তাতে আমার সুবিধা হতো মানে কম্পারেটিভলি। আর আরো যেগুলো আছে কাইনেটিক্স, যেটা কেমিক্যাল काइनेटिक्स যেটা, সেটা अनुराग, मैं অঙ্কটা एक খুব बार इंटरप्ट कर रहा हूँ, फिर तू कंटिन्यू करना। यानिक इक्विलिब्रियम में जो बोले कॉम्प्लेक्स करते थे, तो जैसा कि तुम तो एलन भी तुमको ले लिया क्लासरूम में और वहां भी तुमको गाइड किया, तो आयनिक इक्विलिब्रियम वो जो बताया वहां पर तुमको मास बैलेंस बताया, चार्ज बैलेंस बताया, कैसे बताया तुमको? मतलब आयोनिक इक्विलिब्रियम है, उसमें वो बताया कि ये जो माल है ये डिसोसिएट करके क्या क्या स्पीशीज देगा। हाँ। वो मेरा दिमाग में बैठ जाता था कि जो क्वेश्चन में दिया है ये फलाना चीज से ये फलाना निकालो, तो वो फलाना जब देता था मेरा, वो सोचने का मैं वैसा सोचता था कि ये चीज मतलब बेसिक इक्वेशन क्या होगा, पूरा पूरा सिस्टम ऐसा मान लो कि तीन चार इक्वेशन बना, तीन चार केमिकल इक्वेशन, फिर उसमें से देखता कि अगर इनिशियल जो रिएक्टेंट है उसमें अगर कॉन्सेंट्रेशन इतना है तो हर एक स्पीशीज का कॉन्सेंट्रेशन मोर और लेस क्या होगा। वो करते करते मैं सिर्फ सभी में रिलेशन जो याद था वो करके ही आंसर निकल जाता। मतलब फाइनल सॉल्यूशन में देखते थे किसका कंसंट्रेशन